সময় যখন মরুর ঝরে এমন হারাই কেমন করে, আমি তখন যোজন দূর একাকী সঙ্গী মনতা। আকাশ যখন আধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছ রিক্ত শূন্যতা। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশাই থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা। গাছে সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা। সবাই গানের দিকে মনোযোগ। হঠাৎ করে মুক্তি দৌড়ে নিচে চলে গেল। প্রেম গানে এতটাই ডুবেছিল যে মুক্তি তার পাশে থেকে চলে গেল, সে টেরও পায়নি। আদ্র মুক্তি চলে যাওয়ার ঠিকই দেখতে পেয়েছে, কারণ আদ্র তো মুক্তির দিকে তাকিয়ে গানটা গাইছিল, কিন্তু সে গান থামায়নি। আদ্র চোখ দিয়ে পানি পড়ছে। ছাদে ওই রকম আলো না থাকায় তার চোখের পানি কেউ দেখতে পেল না। মুক্তি তার ঘরে গিয়ে বিছানায় শুয়ে অঝরে কাঁদছে। আদ্র গান নয় যেন তাকে অভিযোগ করছিল। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আদ্র গান শেষ করে গিটার রেখে নিচে চলে এলো। আদ্র আর মুক্তি ছাড়া ও পায়েলের চোখ দিয়ে পানি ঝরছে। আদ্রর গাওয়া গানে যে পুরোটা জুড়ে মুক্তি ছিল, সে সেটা বুঝতে পারছে। পায়েল মুক্তির উপর খুব রাগ হচ্ছে। আদ্রর এই নিঃস্বার্থ ভালোবাসা মুক্তি কেন বুঝতে পারছে না, নাকি বুঝেও বুঝতে চাইছে না। প্রেম তার পাশ ফিরে দেখে মুক্তি তার পাশে নেই। প্রেম অবাক হয়ে গেল। প্রেম আশেপাশে কোথাও মুক্তিকে দেখতে পেল না। আর প্রেমকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আদ্রর গানটা খুব সুন্দর ছিল, তাই না? হ্যাঁ। আদ্র নিচে গিয়ে তার মুখটা ভালো করে ধুয়ে নিল। তারপর আশেপাশে কোথাও মুক্তিকে দেখতে না পেয়ে মুক্তির রুমের সামনে গিয়ে দেখে রুমের দরজা ভেতর থেকে আটকানো। মুক্তি, দরজাটা একটু খোল। দরজা বন্ধ করে কি করছিস? মুক্তি আদ্রর গলার আওয়াজ শুনে কান্না থামিয়ে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে এলো। তারপর দরজা খুলে আয়নার সামনে গিয়ে বলল, আরে মেকআপ করছি তো, মেয়েদের মেকআপ করাও কি তোর দেখতে হবে? আদ্র মুক্তির ঘরের ভেতর গিয়ে মুক্তির পেছনে গিয়ে দাঁড়ালো। মুক্তি আদ্রর কাছে তার কষ্ট লুকাতে চাইলো, তাই সে কাজলটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছে। আদ্র মুক্তির পেছনে দাঁড়িয়ে আয়নাতে মুক্তির ডাগর ডাগর চোখে কাজল পড়া দেখছে। আদ্র যেন এই চোখের মায়ায় হারিয়ে যেতে ইচ্ছে করছে তার পাগলিটাকে বুকে জড়িয়ে ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতে। মুক্তির চোখ ছলছল করছে। প্রেম ছাদে দাঁড়িয়ে ছটফট করছে। সে একটা ভেবে নিচে চলে গেল। প্রেম দৌড়ে মুক্তির রুমের সামনে আসতেই রুমের ভেতর থেকে আদ্রর গলার আওয়াজ শুনতে পেল। সে তার পাকে থামিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। আচ্ছা, তুই আমার পুরো গান শেষ না করেই এখানে মেকআপ করতে চলে এলি? তোর মুখে তো আমি মেকআপের ছিটে ফোঁটাও দেখছি না। মুক্তি আদ্রর দিকে তাকালো না, কারণ মুক্তি যদি এখন আদ্রর চোখের দিকে তাকায় তাহলে সে নিজেকে সামলাতে পারবে না। তার বুক ফেটে কান্না আসবে। আমি তোর এই গানটা শুনতে চাই না, তাই চলে এলাম। কেন? তুই তো এই গানটাই শুনতে চাইছিলি। হ্যাঁ, কিন্তু আমার গানটা ভালো লাগেনি। তুই এই গানটা আর কখনো গাইবি না। আদ্র হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন গানের কথা বাদ দিয়ে বলতো আমাকে কেমন লাগছে? তুই তো আমাকে আজ কিছুই বললি না। বাইরে থেকে মুক্তির এই কথা শুনে প্রেমের রাগে শরীর জ্বলে উঠল। সে সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আদ্র মুক্তিকে আয়নায় দেখে হেসে বলল, তোকে পেট্টের মতো লাগছে। মুক্তি হাসলো। আমি জানতাম তুই এই রকমই একটা কথা বলবি। জানতে যখন তো জিজ্ঞাসা করলে কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। তোর মুখে এইরকম কথা শুনতেই আমার ভালো লাগে। আদ্র মুস্কি হাসলো। আচ্ছা বলতো আদ্র, পায়েলকে আজ কেমন লাগছিল? আদ্র অবাক হয়ে বলল, পায়েলকে? আমি তো পায়েলকে ওই রকম করে দেখিনি। আর পায়েলকে কেমন লাগছিল তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? কেন, একটু পায়েলের দিকে তাকালে কি হতো? আজ পায়েল তোর জন্য শাড়ি পরেছে, একটু তো ওর দিকে তাকিয়ে দেখতে পারতি। মুক্তির কথা শুনে আদ্রর মাথায় রক্ত উঠে গেল। আদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, কি বলছিস তুই এসব? মুক্তি এবার আদ্রর দিকে ফিরে তার একটু কাছে গিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি তোর জন্য পায়েলকে পছন্দ করেছি। পায়েল তোকে খুব ভালোবাসে।
মুক্তি আদ্রর চোখেকে তাকিয়ে শান্ত গলায় বলল। তুই পায়েলকে ভালোবাসবি না? মুক্তির আবারও চোখ ছলছল করে উঠল। সে আদ্রর দিক থেকে চোখ ফিরিয়ে নিল। মুক্তির কথা শুনে আদ্রর সারা শরীর রাগে গরম হয়ে গেল। সে চোয়াল শক্ত করে হাতের মুষ্টি বন্ধ করে চোখ লাল করে মুক্তির দিকে তাকিয়ে বলল, আমার এখন ইচ্ছা করছে তোর গালে ঠাটিয়ে দুইটা চড় মারতে, কিন্তু আমি এটা কখনোই পারবো না। তুই আমার সাথে আর কখনোই কথা বলবি না। এই কথা বলে পাশে থাকা মুক্তির জুয়েলারি বক্সটা হাতে নিয়ে নিচে ফেলে রুম থেকে বের হয়ে গেল। আদ্র রুম থেকে বের হবে বুঝতে পেরে প্রেম পাশে থাকা মৌয়ের রুমে ঢুকে পড়ল, যাতে আদ্র প্রেমকে দেখতে না পায়। আদ্র চলে যাওয়ার পর প্রেম মৌয়ের রুম থেকে বের হয়ে ভাবছে, না, আমি মুক্তি আর আর্দ্রকে নিয়ে যা কিছু ভেবেছিলাম তার সবকিছুই আমার মনের ভুল। আমি অযথা শুধু শুধু চিন্তা করছিলাম। ওদের মধ্যে মনে হয় কিছু নেই। মুক্তির দু চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে চোখের পানি মুছে ফ্লোরে পড়ে থাকা ভাঙ্গা জুয়েলারি বক্সটা তুলে ড্রেসিং টেবিলে রাখলো। মুক্তির চোখের পানি মুছে নিজেকে একটু শান্ত করে রুম থেকে বেরিয়ে গেল। মুক্তি রুম থেকে বের হয়ে দেখে প্রেম বাইরে দাঁড়িয়ে কি যেন ভাবছে। মুক্তি ভাবছে, প্রেম ভাইয়া এখানে কখন এলো? মুক্তি প্রেমকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন প্রেম মুক্তিকে দাঁড়াতে বলল। মুক্তি দাঁড়িয়ে পড়ল। উপরে যাচ্ছ? মুক্তি মুখে কিছু না বলে মাথা নেড়ে বলল, হ্যাঁ। প্রেম মুক্তির হাত ধরে উপরে চলে গেল। ছাদে ঢুকতেই মুক্তি প্রেমের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। প্রেম হাসলো। ছাদে সবাই খুব আনন্দ করছে, কেউ গান করছে আবার কেউ নাচ করছে। মুক্তি আশেপাশে তাকিয়ে আড্ডুকে খুঁজতে লাগলো। একপাশে আড্ডুকে দেখতে পেয়ে সে আড্ডুর কাছে চলে গেল। মুক্তি হাসি মুখের অভিনয় করে আড্ডুর পাশে গিয়ে দাঁড়ালো। আড্ডু মুক্তির সাথে কথা বলছে না। তুই আমার সাথে কথা বলবি না? তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবি? আড্ডু কোনো কথা বলছে না। তুই তো আমার চোখের পানি সহ্য করতে পারিস না। তুই যদি এখন আমার সাথে কথা না বলিস তাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। আড্ডু মুক্তির কাছ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই মুক্তি আড্ডুর হাতটা ধরে ফেললো। আড্ডু মুক্তির হাত থেকে নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে মুক্তির মুখের সামনে এসে বলল, তোকে না আমি কতবার বলেছি তুই আমাকে টাচ করবি না, আর এখন থেকে তুই আমার সাথে একটা কথাও বলার চেষ্টা করবি না। আড্ডুর চোখগুলো লাল হয়ে আছে। মুক্তি আড্ডুর চোখের নিচে পানি দেখতে পেল। মনে হয় অনেক কেঁদেছে। নীরব কান্না যাকে বলে। মুক্তি আর তাকে আটকালো না। আড্ডু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুক্তির সাথে একটা কথাও বলল না। মুক্তিও নীরবে চোখের পানি ফেলছে। আড্ডু চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মুক্তির পাশে এসে দাঁড়ালো, কিন্তু মুক্তি আকাশকে খেয়াল করেনি। মুক্তি, মুক্তি পাশ ফিরে দেখে ডক্টর আকাশ। মুক্তি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি একটু নিচে গিয়েছিলাম, একটু দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা। আকাশ মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি, তুমি আমার দেওয়া শাড়িটা পরেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাকে যে কতটা পরিমাণে সুন্দর লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মুক্তির ইচ্ছে না থাকা সত্ত্বেও সে হাসলো। প্রেম আরোহীর সাথে কথা বলছিল। আকাশ আর মুক্তিকে একসাথে দেখে প্রেম দাঁতে দাঁত চেপে মুক্তির দিকে এগিয়ে গেল। আরোহীও প্রেমের পেছন পেছন গেল। প্রেম তাদের উদ্দেশ্য করে বলল, কি কথা হচ্ছে এখানে? আকাশ হেসে বলল, না তেমন কিছু না। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তির মুখটা একেবারে শুকনো হয়ে আছে। বিকেলে তাকে যেমন প্রাণবন্ত লাগছিল, এখন মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। মুক্তি, তুমি নিচে চলে যাও, আমার মনে হয় তোমার একটু বিশ্রাম দরকার। মুক্তি প্রেমের দিকে তাকালো। তারপর সে সাথে সাথে নিচে চলে গেল। কিন্তু আকাশের ইচ্ছে ছিল মুক্তি আরো কিছুক্ষণ এখানে থাকুক। মুক্তির প্রতি প্রেমের এত কেয়ার দেখে আরোহী ভ্রু কুচকাল। সবাই আরো কিছুক্ষণ ছাদে আড্ডা দিয়ে নিচে চলে গেল। নিচের ড্রয়িং রুমে রাজু সাহেব, রানা সাহেব আর রিপন সাহেব বসা ছিলেন। আকাশ আর আরোহী সবাইকে সালাম দিল। সবাই আকাশ আর আরোহীকে দেখে খুব খুশি হলেন। বউ দিলারা বেগমের ঘর থেকে বের হয়ে প্রেম আর আরোহীকে উদ্দেশ্য করে বলল, আরোহী, দাদি তোমাকে ডাকছে। সবাই যেন কিছু একটা বুঝে হাসলো। রিপন সাহেব আকাশকে হাত ধরে সোফায় বসিয়ে দিলেন। প্রেম আর আরোহী দিলারা বেগমের ঘরে গেল। নানু, তুমি আমাদের ডেকেছো? দিলারা বেগম প্রেম আর আরোহীকে দেখে হাসলেন। ওদের নিচের কাছে বসতে বললেন। আরোহী আর প্রেম দিলারা বেগমের কাছে বসলো। ঘরে আর কেউ নেই। আসলে আমি দেখতে চেয়েছিলাম তোদের দুজনকে একসাথে করে কেমন মানায়। আরোহী দিলারা বেগমের কথায় লজ্জা পেয়ে গেল, কিন্তু প্রেম রেগে গেল। সে বসা থেকে উঠে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমার এখন এসব ভালো লাগছে না নানু। আমি মনে করছি তুমি জরুরি কোনো প্রয়োজনে আমাকে ডেকেছো। আরোহী আর দিলারা বেগম অবাক হয়ে গেলেন প্রেমের এরকম আচরণ দেখে। প্রেম আরোহীর দিকে তাকিয়ে বলল, সরি আরোহী, তুমি কিছু মনে করো না।
আসলে আমার মাথাটা ভীষণ ধরেছে, আমি এখন আসছি। এই কথা বলে প্রেম দিলারা বেগমের রুম থেকে চলে গেল। আরোহী মাথা নিচু করে ফেলল। দিলারা বেগম আরোহীর দিকে তাকিয়ে বললেন, আসলে প্রেম এরকমেরই, হুটহাট রেগে যায়। এই একরোখা ছেলেকে নিয়ে আমার মেয়েটার খুব কষ্ট করেছে। যখন যা বলবে সেটাই করবে। পারবে তো এই একরোখা জেদি ছেলেটাকে সামলাতে? আরোহী খুব লজ্জা পাচ্ছে। দাদি আমি এখন যাই। এই কথা বলে আরোহী দৌড়ে চলে গেল। আরোহী যাওয়ার পর দিলারা বেগমের কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়ল। কি ব্যাপার, প্রেম হঠাৎ করে এভাবে রেগে গেল কেন? প্রেম উপরে তার রুমে চলে গেছে। রত্না বেগম পায়েলকে পাঠালেন খাবার খাওয়ার জন্য মুক্তিকে ডেকে আনতে। মুক্তির একটুও ভালো লাগছে না। সে বারবার আদ্রকে ফোন করে যাচ্ছে, কিন্তু আদ্র ফোন রিসিভ করছে না। অনেকগুলো মেসেজ দিয়েছে, একটা মেসেজও সিন করেনি। মুক্তি ফোন হাতে নিয়ে এদিক ওদিক পায়চারি করছে। পায়েলকে দেখে সে থেমে গেল। মুক্তি, কি হয়েছে তোর? মুখটা এমন লাগছে কেন? না কিছু না। মুক্তি পায়েলের জন্য খুব মায়া হলো। মুক্তি পায়েলকে জড়িয়ে ধরল। মুক্তি, কি হয়েছে বল না। বললাম তো কিছু হয়নি। পায়েল মুক্তিকে সোজা করে বলল, বড় আন্টি তোকে ডাকছেন খাবার খেতে। ওখানে আকাশ ভাইয়া সবাই বসে আছে তোর জন্য। না আমার খিদে নেই, আমি খাবো না। মুক্তি, খাবার না খেলেও তুই ওখানে গিয়ে বস অন্তত। আকাশ ভাইয়া কি মনে করবে বলতো? উনি তোর জন্য এখানে এসেছেন। মুক্তি কিছুটা বিরক্তি মুক্ত করে ওড়নাটা বুকে জড়িয়ে নিল। এইরকম মুখ করে আছিস কেন? তোকে এইরকম মুখে কখনো মানায় না। হাসি মুখে সব সময় থাকবি। মুক্তি হাসলো। মুক্তিকে দেখে আকাশ একটু নড়ে চড়ে বসলো। মুক্তি সোজা রান্নাঘরে চলে গেল। বড় মা আমার খিদে নেই, আমি খাবো না। এরকম করে না মা, দেখ আকাশ আর আরোহী সব সময় তো আমাদের এখানে আসে না। ওরা কি মনে করবে বলতো? তুই না আমার লক্ষ্মী মেয়ে। মুক্তি আর কিছু বলল না। মুক্তি, জামা ওদের সাথে গিয়ে বস। মুক্তি গিয়ে আরোহীর পাশে বসলো। আরোহী মুক্তিকে দেখে খুশি হলো। মুক্তি তুমি কোথায় ছিলে? তোমাকে ছাড়া এই বাড়িতে আমার খুব নার্ভাস ফিল হয়। মুক্তি হাসলো। ঠিক আছে, তোমার নার্ভাস ফিলটা যাতে তাড়াতাড়ি কেটে যায় সেই ব্যবস্থাই ফুপিমণিকে করতে বলবো। এই বাড়িতে তো নার্ভাস হবেই না, আর ঢাকার বাড়িতে তো আরো হবে না। জি না, আমাদের বাড়িতে তোমাকে না নিয়ে আমি এই বাড়ি থেকে কোথাও নড়ছি না। মুক্তি মুস্কি হাসলো। রুনা বেগম গিয়ে প্রেমকে ডেকে নিয়ে এলেন। মুক্তি প্রেমকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আরোহীর কানে কানে বলল, ওই যে যাকে দেখে তুমি নার্ভাস হয়ে যাও সে চলে আসছে। আরোহী প্রেমকে দেখে লজ্জা পেয়ে গেল। প্রেম সোফায় গিয়ে বসলো। মুক্তিকে আর চোখে একবার দেখে নিল। টেবিলে খাবার দেওয়া হয়েছে। রত্না বেগম সবাইকে বসতে বললেন। শিউলি বেগম হাত ধরে দিলারা বেগমকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিলেন। দিলারা বেগম সবাইকে বসতে বললেন। মুক্তি একটা চেয়ারে বসার পর প্রেম ঠিক তার পাশের চেয়ারে বসে পড়ল। প্রেম মনে মনে খুব খুশি সে আকাশকে মুক্তির পাশে বসতে দেয়নি, কিন্তু আকাশ এসে মুক্তির অপর পাশের চেয়ারে বসে পড়ল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মুক্তি মাঝখানে আর তার দুই পাশে তার দুই লাভার। মুক্তি দুজনকে দুপাশে দেখে তার চোখ কপালে উঠে গেল। তার গলা দিয়ে আর খাবার নামবে না। প্রেম আকাশকে মুক্তির পাশে দেখে দাঁত কটমট করতে লাগলো। দিলারা বেগম হাত ধরে আরোহীকে প্রেমের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। খাবার দেওয়া শেষ করে আকাশ আর আরোহী সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুক্তি ড্রাইভারকে বলল পায়েলকে তার বাড়িতে নিয়ে আসতে। পায়েলকে পাঠিয়ে দিয়ে মুক্তি তার রুমে চলে গেল। প্রেম তার ডিএসএলআর ক্যামেরায় মুক্তি সহ সবার কিছু ছবি তুলেছিল। সে ক্যামেরা হাতে নিয়ে ছবিগুলো দেখছে। তখনই প্রিয়া প্রেমের ঘরে ঢুকলো। প্রিয়া, এই দেখ তোদের আজকের ছবি, খুব সুন্দর হয়েছে ছবিগুলো। দেখে দেখে ছবিগুলো কেমন হয়েছে? প্রিয়া প্রেমের কাছে বসে তার ক্যামেরা হাতে নিয়ে একে একে সবগুলো ছবি দেখতে লাগলো। ভাইয়া, মুক্তিকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? প্রেম হাসলো। এই শাড়িতে মুক্তিকে খুব মানিয়েছে। সত্যি ডক্টর আকাশের পছন্দ আছে। এই কথা বলে প্রিয়ার সাথে সাথে জিহ্বায় কামড় দিল। প্রেম সাথে সাথে চোখ লাল করে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া মনে মনে বলছে, আমি এটা কি বলে ফেললাম? ভাইয়ার সামনে ডক্টর আকাশ যে মুক্তিকে শাড়ি দিয়েছে সে কথা বলে ফেললাম। প্রিয়া ক্যামেরাটা রেখে আস্তে আস্তে বিছানা থেকে উঠে প্রেমের সামনে থেকে কেটে পড়তে চাইছিল। প্রেম গম্ভীর কণ্ঠে প্রিয়াকে বলল, প্রিয়া বস এখানে। প্রিয়া কিছু করার নেই, সে সাথে সাথে বসে পড়ল। তুই কি বললি আকাশের পছন্দের শাড়ি মানে?
ভাইয়া আমি এরকম কোনো কথা বলিনি, তুমি মনে হয় ভুল শুনেছো। প্রিয়া বলবি না, এক্ষুনি ভালো ভালো সবকিছু বল। প্রেমের চোখ দেখে প্রিয়া প্রেমকে গড়গড় করে সবকিছু বলে দিল। রাগে প্রেমের রক্ত মাথায় উঠে গেছে। সে এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। প্রেম দ্রুত পায়ে মুক্তির রুমের দিকে এগিয়ে গেল। প্রিয়া প্রেমের পেছন পেছন গেল। উপর থেকে আশেপাশে ভালো করে দেখে নিল কেউ আছে কিনা, না কেউ নেই। সবাই সবার রুমে ঘুমাতে চলে গেছে। প্রিয়াও তার ভাইয়ের সাথে গেল। যদি প্রেমকে মুক্তির রুমে কেউ দেখে ফেলে তাহলে তো খারাপ কিছু ভাবতে পারে। প্রিয়ার সাথে থাকলে কেউ দেখলেও সমস্যা হবে না। মুক্তি বারান্দায় দাঁড়িয়ে আদ্রকে বারবার ফোন করছিল, কিন্তু আদ্র ফোন রিসিভ করছে না। হঠাৎ মুক্তি তার রুমে দরজার আওয়াজ শুনে বারান্দা থেকে রুমে এসে দেখে প্রেম তার রুমে। এত রাতে আপনি এখানে? ঠিক তখনই প্রিয়া এসে প্রেমের পিছনে দাঁড়ালো। প্রেম যে রেগে আছে মুক্তি সেটা বুঝে গেছে। আসলে এই মানুষটার রাগের সাথে মুক্তি খুব পরিচিত। আজকে যে শাড়িটা পরেছিলে সেই শাড়িটা বের করো। মুক্তি প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ইশারা দিয়ে মুক্তির কাছে ক্ষমা চাইলো। প্রিয়া জোর গলায় বলল, কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? মুক্তি শান্ত গলায় বলল, আস্তে কথা বলুন, কেউ শুনতে পাবে। প্রেম দাঁতে দাঁত চেপে মুক্তির দিকে এগিয়ে গেল। মুক্তি তার আলমারি থেকে শাড়িটা বের করে প্রেমের দিকে বাড়িয়ে দিল। প্রেম এক হাতে শাড়িটা নিয়ে অন্য হাত দিয়ে মুক্তির হাত জোরে চেপে ধরল। প্রেম প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রিয়া তুই ঘরে যা। প্রেম প্রিয়াকে ঘরে যাওয়ার কথা বলে মুক্তির হাত শক্ত করে ধরে টেনে ছাদে নিয়ে গেল। মুক্তি তার হাত ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা কোনো কাজেই লাগলো না। প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমার খুব ব্যথা করছে। প্রেম ছাদে এসে মুক্তির হাতটা ছেড়ে দিয়ে বলল, আমার বুকের ভেতর যে ব্যথা হচ্ছে সেই ব্যথার কাছে তোমার এই ব্যথা কিচ্ছু না মুক্তি। মুক্তি বিরক্তি মুখে বলল, আপনার বুকের ভেতর কষ্ট হওয়ার মতো কিছু হয়নি। প্রেম ভুরু কুচকে বলল, তুমি বলতে চাইছো তুমি আমার সামনে অন্য একটা ছেলের দেয়া শাড়ি পরে ঘুরবে আর আমার সেটা ভালো লাগবে? মুক্তি কিছু বলল না। প্রেম আকাশের দেওয়া শাড়িটা নিচে ফেলে দিয়ে পকেট থেকে একটা গ্যাস লাইটার বের করে শাড়িতে আগুন ধরিয়ে দিল। মুক্তির শাড়িটার দিকে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত শাড়িটা পুড়ে ছাই হয়ে না যায়। প্রেম একটা সিগারেট বের করে শাড়িতে ধরালো, আগুন থেকে সিগারেটটা ধরিয়ে নিল। দুজনেই নিশ্চুপ। প্রেম রেলিং এর ঢেলান দিয়ে সিগারেট টানছে, আর মুক্তি দাঁড়িয়ে দাউ দাউ করা আগুনের দিকে তাকিয়েছে। শাড়িটা ছাই হতে বেশিক্ষণ সময় নেয়নি। আগুন নিভে যাওয়ার সাথে সাথে প্রেম মুক্তিকে বলল, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। প্রেমের কর্কশ গলায় কথাটা শুনে মুক্তির বুক কেঁপে উঠল। মুক্তির সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। পরদিন বাড়ির সব মেয়েরা ফজরের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। প্রিয়া মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। হঠাৎ করে রুনা বেগম তাকিয়ে দেখলেন প্রেম সিঁড়ি দিয়ে নিচে নামছে। রুনা বেগম প্রেমকে দেখে অবাক হলেন। কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে উঠে না। প্রেম সরাসরি তার মায়ের সামনে এসে বলল, মা আমরা আজকে ঢাকা চলে যাব, তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হঠাৎ করে প্রেমের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবাই একসাথে সোফা থেকে উঠে দাঁড়ালো। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তির মুখে কোনো চেঞ্জ নেই। রুনা বেগম প্রেমের কাছে এগিয়ে গেলেন। প্রেম হঠাৎ করে যাওয়ার কথা বলছিস কেন বাবা? আমাদের তো আরো কিছুদিন থাকার কথা ছিল। রত্না বেগম এগিয়ে এসে বললেন, হ্যাঁ বাবা, মাত্র তো কয়েকদিন হলো এলে। না বড় মামি, আমরা আবার এসে থাকবো, আমাদের আজকেই যেতে হবে। রত্না বেগম বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি তার ছেলের রাগ আর জেদের কথা জানেন, তাই তিনি আর কিছু বললেন না। এরই মধ্যে রাজু সাহেব, রানা সাহেব আর রিপন সাহেব মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে চলে এলেন। শিলু বেগম এগিয়ে গিয়ে প্রেমে যাওয়ার কথা ওনাদেরকে জানালেন। হঠাৎ করে চলে যাওয়ার কথা শুনে প্রেমের 3 মামাই অবাক হলেন। রাজু সাহেব প্রেমের কাছে এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে প্রেম, তোর কি এই বাড়িতে ভালো লাগছে না, নাকি এই বাড়ির কারো কথা তোর কাছে খারাপ লেগেছে বাবা? প্রেম হেসে বলল, না বড় মামা, এরকম কিছু না, আসলে আমি তাড়াতাড়ি ঢাকা গিয়ে অফিসে বসতে যাচ্ছি। রিপন সাহেব এগিয়ে এসে বললেন, ঠিক আছে, খুব খুশি, ভালো কথা, কিন্তু অফিসে তো আর 2 দিন পরে বসলে সমস্যা নেই। রুনা বেগম ওনার ভাইদের উদ্দেশ্যে বললেন, না ছোট ভাই, প্রেম যখন চলে যেতে চাইছে তখন আমরা আজকেই চলে যাই। আর ওইদিকে অফিসে অনেক কাজ জমা হয়ে আছে, আমাদের বরং চলে যাওয়াই ভালো। রুনা, হঠাৎ করে তোদের চলে যাওয়াটা কি ভালো দেখাবে? কিছু হবে না ভাইজান, তোমরা কিছু মনে করো না। রুনা বেগম মুক্তি আর প্রিয়াকে উদ্দেশ্য করে বললেন, মুক্তি, প্রিয়া তোমরা রেডি হয়ে নাও। প্রেম মুক্তির দিকে একবারের জন্য তাকালো না।
মুক্তি তার ঘরে গিয়ে তার খালামণিকে ফোন দিল। হ্যালো খালামণি, কি করছো? এই তো নামাজ পড়ে আবার শুতে যাচ্ছিলাম। ও আচ্ছা খালামণি, আদ্র মনে হয় এখনো ঘুমিয়ে আছে তাই না? ওকে একটু ডেকে বলো না আমার কল রিসিভ করতে। লায়লা বেগম অবাক হয়ে বললেন, ও মা, তুই জানিস না আদ্র তো আজ রাতের ট্রেনে চট্টগ্রামে চলে গেছে। ও তোকে বলেনি? আদ্র চলে যাওয়ার কথা শুনে মুক্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কিন্তু লায়লা বেগমকে কিছু বুঝতে না দিয়ে সে ফোন রেখে দিল। মুক্তি মনে মনে বলছে, তুই আমার উপর রাগ করে চলে গেছিস আদ্র। তুই আমার উপর সবসময় রাগ করিস, কিন্তু এতটা রাগ তো তুই আমার উপর করিস না। তোর রাগ আমার ভালো লাগে, কিন্তু এখন তোর রাগ আমাকে খুব কষ্ট দিচ্ছে আদ্র। তুই সেটা বুঝতে পারছিস? আমি ভেবেছিলাম আমি ঢাকা যাব না, কিন্তু তুই চলে গেছিস, তাই আমিও তোর উপর রাগ করে ঢাকা চলে যাব। মুক্তি তার ব্যাগে তার সব কাপড় চোপড় ঢুকিয়ে নিল। তার চোখ দিয়ে পানি ঝরছে। রুনা বেগম প্রেমের ঘরে গেলেন। প্রেম তার ব্যাগ গুছাচ্ছে। এসো মা। রুনা বেগম প্রেমের কাছে বললেন, কি হয়েছে বাবা, বল আমাকে, হঠাৎ করে কেন চলে যেতে চাইছিস? মা, প্রিয়া আর মুক্তিকে গিয়ে বলো তাড়াতাড়ি রেডি হতে। আর মা, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি আমার ব্যাগটা গুছিয়ে তোমার ঘরে গিয়ে তোমার ব্যাগটাও গুছিয়ে দিয়ে আসবো। আর বড় মামিকে গিয়ে বলো সকালের নাস্তায় আমি ওনার হাতের পায়েস খেতে চাই, আর মেঝো মামির হাতের খিচুড়ি। রুনা বেগম হাসলেন, প্রেমও হাসলো। রুনা বেগম প্রেমের ঘর থেকে চলে গেলেন। প্রেম তার ফোন হাতে নিয়ে আড্ডকে ফোন দিল। আড্ড ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আদ্র, তুমি তাড়াতাড়ি এই বাড়িতে চলে এসো। ভাইয়া, আমি তো চট্টগ্রামে চলে যাচ্ছি। প্রেম আড্ডর কথা শুনে অবাক হলো। হঠাৎ করে চট্টগ্রাম চলে যাচ্ছ যে? আড্ড মুখে মলিন হাসি দিয়ে বলল, হ্যাঁ, হঠাৎ করেই। তাহলে আমি চেকটা কাকে দিব? কিসের চেক ভাইয়া? আমি মুক্তমণির জন্য 2 লাখ টাকার একটা চেক লিখে দিয়েছি। এখন এই চেকটা কাকে দিব? ভাইয়া, এটার কোনো দরকার ছিল না। দরকার আছে আদ্র। আপনি মুক্তির কাছে চেকটা দিয়ে দিন। মুক্তি চেক নিয়ে কি করবে? মুক্তি তো আমার সাথে আজ ঢাকা চলে যাচ্ছে। ও, মুক্তি চলে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি চেকটা বড় আন্টির কাছে দিয়ে যান, আমি এসে পরে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আড্ড প্রেমের ফোন রেখে তার মাকে ফোন করে বলল মুক্তি ঢাকা চলে যাচ্ছে, মুক্তির সাথে গিয়ে দেখা করে আসতে। রিপন সাহেব মুক্তির রুমে গিয়ে দেখে মুক্তি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে। রিপন সাহেব মুক্তির কাছে গিয়ে বললেন, মুক্তি, তোর ইচ্ছে হলে তুই আরো কিছুদিন থেকে জানা মা। মুক্তি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদছিস কেন? বলছি তো তোর ঢাকা যেতে হবে না। না বাবা, আমি ঢাকা চলে যাব। তাহলে কাঁদছিস কেন? বাবা, আদ্র আমার ফোন ধরছে না, ও আমার সাথে রাগ করেছে। রিপন সাহেব এসে বললেন, এটার জন্য তুই কাঁদছিস? ওর তো স্বভাবই তোর সাথে রাগ করা। আচ্ছা ঠিক আছে, আমি আদ্রকে ফোন দিয়ে বকে দিব। না থাক, দরকার নেই। আমিও দেখতে চাই ও কয়দিন আমার সাথে রাগ করে থাকতে পারে। ও ঠিক থাকতে পারবে, তুইও থাকতে পারবি না। কাঁদিস না, চোখ মুছে নে, না হলে কিন্তু আমি সত্যি আদ্রকে বকে দেব। রিপন সাহেব কিছু টাকা বের করে মুক্তির হাতে দিলেন। বাবা, টাকা আমার কাছে আছে। তবু রেখে দে, আর যা যা প্রয়োজন খরচ করিস। খরচের টাকা বাঁচিয়ে মুক্তিমণির জন্য রাখতে হবে না, আমি মুক্তিমণিকে টাকা দিয়ে দেব। মুক্তি হাসলো। রিপন সাহেব চলে যাওয়ার পর মুক্তি আবারও আদ্রকে ফোন দিল, কিন্তু আদ্র ফোন রিসিভ করলো না। প্রেম দিলারা বেগমের ঘরে গেল। দিলারা বেগমের ঘরে রুনা বেগম, প্রিয়া সহ আরো অনেকে ছিল। প্রেম, আয় বাবা। মা, আমি নানুর সাথে একা কিছু কথা বলতে চাই। রুনা বেগম সবাইকে নিয়ে চলে গেলেন। প্রেম ঘরের দরজা লক করে দিল। আয় নানু ভাই, আজকে তো নানুকে ছেড়ে চলে যাবি, আমার কাছে কিছু সময় এসে বস। প্রেম দিলারা বেগমের কাছে গিয়ে বসলো। দিলারা বেগম প্রেমের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রেম মাথা নিচু করে বলল, নানু, আমি কাল রাতে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দিলারা বেগম হাসলেন। না নানু ভাই, ক্ষমা চাইতে হবে না। আমি জানি তোর রাগ হলে তোর মাথা ঠিক থাকে না। ছোটবেলায় নানুর সাথে আরো কত রাগ দেখিয়েছিস। কিন্তু এখন তো আমি আর ছোট নেই, এখন বড় হয়েছি, তাই তোমার সাথে রাগ দেখানো আমার ঠিক হয়নি। আমার কাছে তোরা সবাই সব সময় ছোট থাকবে। প্রেম হাসলো।
তোর মায়ের সাথে এতক্ষণ আরোহীকে নিয়ে কথা হচ্ছিল। তোর মাকে বলেছি প্রেম অফিসে বসার পর তোর মামাদের বলে আরোহীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে। কি বলেছে মা? তোর মায়েরও আরোহীকে পছন্দ হয়েছে। তোর মা বিয়েতে তোর সাথে কথা বলে বিয়ের প্রস্তাব পাঠাবে। প্রেম ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, মা তোমার কাছে মিথ্যে বলেছে, আর আমিও তোমার কাছে মিথ্যে বলেছি। দিলারা বেগম অবাক হয়ে প্রেমের দিকে তাকালেন। আমাকে কি মিথ্যা বলছিস তোরা? নানু, আমি আরোহীকে নয়, আমি মুক্তিকে পছন্দ করি। না, শুধু পছন্দ বললে ভুল হবে, আমি আমার জীবনের থেকেও মুক্তিকে বেশি ভালোবাসি। হ্যাঁ নানু, আমি মুক্তিকে ভালোবাসি। দিলারা বেগম খুব আশ্চর্য হয়ে গেলেন। কি বলছিস তুই? আর মাও চায় আমি মুক্তিকে বিয়ে করি। কিন্তু তোর মা তো আমাকে কিছু বললো না। মা বলেনি, কারণ আমি মাকে এখনো কিছু বলিনি। কেন বলিসনি মাকে? তোমার মুক্তি আমার উপর অভিমান করে আছে, 5 বছরের অভিমান তার। সেই অভিমান ভাঙিয়ে তারপর তাকে সাথে করে নিয়ে মায়ের সামনে দাঁড়াবো। হ্যাঁ, আমার মুক্তি খুব অভিমানী আর খুব জেদিও। প্রেম আর দিলারা বেগম একসাথে হাসলেন। নানু ভাই, তুই সত্যি আমার মুক্তিকে ভালোবাসিস তো? প্রেমের চোখ ছলছল করে উঠল। প্রেম দিলারা বেগমের হাত ধরে বলল, আমি মুক্তিকে না ফেলে বাঁচবো না নানু। দিলারা বেগম প্রেমের চোখে দেখে বুঝতে পারলেন প্রেম মুক্তিকে খুব ভালোবাসে। দিলারা বেগম প্রেমের মুখে হাত বুলিয়ে তাকে আদর করে দিলেন। তুমি ডক্টর আকাশকে খুব পছন্দ করো, তাই না নানু? তুমি মুক্তির জন্য ডক্টর আকাশকে পছন্দ করেছো। হ্যাঁ, আকাশ মুক্তিকে খুব ভালোবাসে। আমার থেকে বেশি নয়। সেটা তোর প্রমাণ করতে হবে নানু ভাই। আমার ছোট্ট ছেলেকে আমি চিনি, ও খুব শান্তশিষ্ট কিন্তু খুব জেদি। রিপন তার মেয়েকে নিয়ে কখনো কারোর সাথে আপোষ করবে না। মুক্তিকে নিয়েও খুব সিরিয়াস। আমি বুঝতে পারছি নানু, আমি যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিকে চাই। অন্য কিছু না বল, ভালোবাসার বিনিময়ে। হ্যাঁ, ভালোবাসার বিনিময়ে। নানু, তুমি পারবে না ডক্টর আকাশের সাথে মুক্তির বিয়ে আটকাতে? ওই যে বললাম না, রিপন মুক্তির ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবে না। রিপনের যদি মনে হয় সে আকাশের সাথে মুক্তির বিয়ে দিবে, তাহলে সে এই বিয়ে দিবেই, আমার কথাও শুনবে না। দিলারা বেগমের কথা শুনে প্রেমের চোখে মুখে ভয় দেখা দিল। চিন্তা করিস না, মুক্তি যদি তোকে ভালোবাসে আর মুক্তি যদি নিজের মুখে ওর বাবাকে বলে মুক্তি তোকে ভালোবাসে, তাহলে রিপন আর আপত্তি করবে না। আর আমিও যথাসাধ্য চেষ্টা করব আমার প্রেম যাতে আমার মুক্তিকে পায়। প্রেম হাসলো। আমি তো সেই চেষ্টাই করছি, কিন্তু ওকে বোঝানো খুব কঠিন। ভালোবাসার কাছে সব সহজ। নানু, তুমি আরোহীর ব্যাপারটা একটু সামলে নিও। কেন করলি এমনটা? আমি মুক্তিকে জেলাস হতে দেখতে চেয়েছিলাম, তাই মনে যা এসেছে তাই করে ফেলেছি। এমনটা আর করবি না, কারো মন নিয়ে খেলা করা উচিত না। হঠাৎ করে সুমি ভাবি দরজায় টোকা দিয়ে বলল, প্রেম, টেবিলে খাবার দেওয়া হয়েছে, দাদিকে নিয়ে খেতে এসো। চলো নানু, আমরা খাবার খেতে যাই। প্রেম দিলারা বেগমকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই ছিলেন। লায়লা বেগম এসেছেন। মুক্তি লায়লা বেগমের কাছে মুখ মলিন করে বসে আছে। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে এরকম রাগ না দেখাতে। আমি তো ওর উপর কোনো সময় রাগ দেখাই না, তাহলে ও কেন আমার উপর রাগ দেখাবে? লায়লা বেগম সহ সবাই হাসলো। আমি ওকে ইচ্ছে মতো বকে দিব, আর আদ্র যদি তোর সাথে রাগ করে কথা না বলে, তাহলে তুইও ওর সাথে কথা বলার দরকার নেই। দেখবি ও নিজে থেকেই তোর সাথে কথা বলবে। ও তোর সাথে কথা না বলে থাকতেই পারবে না। মুক্তি মুখ ভেঙচি দিল। লায়লা বেগম আবার বললেন, তুই তো ভোরবেলা আমাকে ফোন দিয়েছিলি, তুই যে আজ ঢাকা চলে যাচ্ছিস, তুই তো আমাকে বলিসনি। আমাকে কে জানালো জানিস? কে? আদ্র আমাকে ফোন করে বলেছে। ও আমাকে ফোন করে বলল তোমার আদরের মুক্তি নাকি আজ ঢাকা চলে যাচ্ছে, ওকে গিয়ে দেখে এসো, না হলে তো আবার আফসোস করবে। মেয়েটা যাবার সময় একবার দেখাও করতে পারলাম না। আর আমি যে তোমাকে জানিয়েছি সেটা আবার ওকে বলার দরকার নেই। যাও গিয়ে দেখা করে আসো।
মুক্তি, লায়লা বেগম সহ সবাই হাসলো। আদ্র রাগ করার পরও মুক্তির প্রতি আদ্রর কেয়ার দেখে প্রেম ভুরু কুঁচকাল। প্রেম ভাবছে, আর্দ্র মুক্তির উপর রাগ করে চট্টগ্রাম চলে গেছে। কাল রাতে মুক্তি পায়েলের কথা বলাতে আর্দ্র মুক্তির উপর এতটা রেগে গেছে, কিন্তু এখানে তো আমি রাগের কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি আর্দ্র অন্য কাউকে ভালোবাসে, তাই আর্দ্র পায়েলের কথা শুনে রেগে গেছে? যদি সেটাই হয় তাহলে আর্দ্র কাকে ভালোবাসে, মুক্তিকে নাকি অন্য কাউকে? হ্যাঁ, আমি নেগেটিভ ভাবছি কেন? হতে পারে আর্দ্র অন্য কাউকে ভালোবাসে। যদি আর্দ্র মুক্তিকে ভালোবাসতো তাহলে এতদিনে অবশ্যই আর্দ্র মুক্তিকে তার ভালোবাসার কথা জানাতো। আর আমার মনে হয় না মুক্তি সেই কথা জানার পর আর্দ্রকে কোনো সময় ফিরিয়ে দিতে পারবে। কিন্তু কাল রাতে ওদের কথা শুনে মনে হলো ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি শুধু শুধু ভাবছি মুক্তি আর আর্দ্রর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই। উফ, আমি সব টেনশন আর নিতে পারছি না। আমি মুক্তিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ওকে শুধু আমার কাছে রেখে দিব, আমার খুব কাছে, যাতে কেউ ওর ধারের কাছেও না আসতে পারে। সবাই একসাথে সকালের নাস্তা করতে বসলো। নাস্তা সেরে প্রেম মুক্তমণির জন্য 2 লাখ টাকার চেকটা রত্না বেগমের হাতে দিয়ে বলল, বড় মামি, এই চেকটা আপনার কাছে রাখুন। আর্দ্র এসে এই চেকটা আপনার কাছ থেকে নিয়ে যাবে। এটা কিসের চেক? এটা মুক্তির জন্য আমার ছোট্ট উপহার। প্রেমের কথা শুনে রুনা বেগম খুব খুশি হলেন, সাথে অন্যরাও খুশি হলো। মুক্তি ভাবছে, তাহলে কি প্রেম ভাইয়ার সাথে আদ্রর কথা হয়েছে? হ্যাঁ, আমরা যে আজ চলে যাচ্ছি আদ্র প্রেম ভাইয়ার কাছ থেকে জানতে পেরে খালামণিকে পাঠিয়ে দিয়েছে আমার সাথে দেখা করতে। মুক্তি মুখে হাসি ফুটিয়ে মনে মনে বলল, আমিও দেখি তুই কতদিন আমার সাথে রাগ করে থাকতে পারিস। কিছুক্ষণ পর রুনা বেগম, মুক্তি, প্রেম, প্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। প্রেম গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে। মুক্তি রিপন সাহেবের বুকে মুখ গুজিয়ে নীরবে চোখের পানি ফেলছে। প্রেম গাড়িতে বসে লুকিং গ্লাসে মুক্তিকে দেখছে। রিপন সাহেবেরও চোখ ছলছল করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলিয়ে নিয়ে মুক্তির চোখের পানি মুছে মুক্তিকে নিয়ে গাড়িতে তুলে দিলেন। প্রেমের কাছে যেন মনে হচ্ছে তার শ্বশুর তার বউকে তার গাড়িতে তুলে দিচ্ছে। প্রেম মুস্কি হেসে মনে মনে বলল, ছোট মামা, আমি চাই সারা জীবন ঠিক এরকম ভাবেই আপনি আপনার মেয়েকে আমার গাড়িতে তুলে দিন। প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিল। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। প্রেম গাড়ি স্টার্ট দিল। প্রিয়ার মনটা খুব খারাপ। তার আরো কিছুদিন মামা বাড়ি থাকার ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য আজ তাদের সবাইকে ঢাকা চলে যেতে হচ্ছে। প্রিয়া মনে মনে বলছে, আমি যদি কাল ভাইয়াকে ডক্টর আকাশের মুক্তিকে দেয়া শাড়িটার কথা না বলতাম তাহলে আজকে আমাদের চলে যেতে হতো না। সারাটা পথ কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। মুক্তি গাড়িতে অনেকবার আদ্রকে ফোন করে, কিন্তু আদ্র ফোন রিসিভ করে না। বাড়িতে গিয়ে সবাই সবার রুমে চলে গেল। প্রেম আজ অফিসে বসবে। রুনা বেগম ওনার স্বামী পারভেজ চৌধুরীর ছবির সামনে গিয়ে চোখের পানি ফেলে দিলেন। তোমার ছেলে বড় হয়ে গেছে। তোমার কষ্টের অফিস ব্যবসা সে আজ থেকে বুঝে নিবে, মাকে বিশ্রাম দিবে। আমি জানি তোমার ছেলে তোমার মতোই একজন বড় বিজনেসম্যান হবে, তোমার ব্যবসাকে আরো বড় করে তুলবে। আমার স্বপ্ন পূরণের এক ধাপ আজ পূর্ণ হবে। রুনা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ফেলেন। তারপর প্রিয়া আর মুক্তিকে ডেকে বললেন, মুক্তি, প্রিয়া, তোরাও রেডি হয়ে নে। প্রেম আজ আনুষ্ঠানিকভাবে অফিসে বসবে, তোরাও আমাদের সাথে অফিসে যাবি। অফিস থেকে পরে তোরা কলেজে চলে যাস। দুজনে আচ্ছা বলে রুনা বেগমের ঘর থেকে চলে গেল। প্রেম আজ বেশ ফুরফুরে মেজাজে আছে। মুক্তি, প্রিয়া, রুনা বেগম সবাই প্রেমের জন্য অপেক্ষা করছিল। প্রেম নিচে নেমে আসতেই প্রিয়া প্রেমকে দেখে বলল, ভাইয়া সম্ভব সুন্দর লাগছে। প্রেম হেসে মুক্তির দিকে তাকালো। মুক্তিও প্রেমের দিকেই তাকিয়েছিল। প্রেম মুক্তির দিকে তাকাতে মুক্তি তার চোখ সরিয়ে নিল। প্রেম মুস্কি হাসলো। সবাই গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি ড্রাইভ করে অফিসে চলে গেল। অফিসটা সুন্দর করে সাজানো হয়েছে। অফিসে সবাই একে একে প্রেমের সাথে এসে পরিচিত হলো। পরিচয় পর্ব শেষ করে রুনা বেগম ওনার অফিসের কর্মীদের উদ্দেশ্যে বললেন, আপনারা সকলেই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেকদিন যাবৎ আছেন। বিভিন্ন রকম বিপদে আপদে আমাকে সাহায্য করেছেন, নিজেরা নিজেদেরকে সাহায্য করেছেন। এখন আমি চাই আমার ছেলে প্রেম চৌধুরীকেও আপনারা সব সময় সাহায্য করেন সব বিষয়। আপনাদের সবার সাহায্য পেলে প্রেম এই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করে তুলতে পারবে। সেই ট্যালেন্ট ওর আছে। ওর কোনো ভুল হলেও সেই ভুলটা ওকে ধরিয়ে দিবেন। আপনারা সবাই মিলে আমার এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই আপনাদের কাছে করছি।
সবাই রুনা বেগমের কথা শুনে খুব খুশি হলেন। সবাই ওনাকে পাশে থাকার আশ্বাস দিলেন। তারপর রুনা বেগম প্রেমের হাত ধরে ওনার চেয়ারে প্রেমকে বসিয়ে দিলেন। সবাই একসাথে হাততালি দিল। প্রেম চেয়ার থেকে উঠে রুনা বেগমকে সালাম করলো। রুনা বেগম প্রেমকে জড়িয়ে ধরলেন। রুনা বেগমের চোখে পানি। প্রেম হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দিল। মা, তুমি আজকের দিনও কাঁদবে? না বাবা, আমি কাঁদবো না। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি প্রেমের দিকেই তাকিয়েছিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। প্রেমের হাসি দেখে মুক্তি তার মাথা নিচু করে নিল। বেশ কিছুক্ষণ পর মুক্তি আর প্রিয়া রুনা বেগমকে বলে কলেজে যাওয়ার জন্য গাড়িতে করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। মুক্তি, ভাইয়াকে আজ খুব সুন্দর লাগছিল, তাই না? মুক্তি কোনো কথা বলল না। প্রিয়া মুক্তিকে চুপ থাকতে দেখে আবার বলল, অবশ্য ভাইয়াকে তো তোর কাছে প্রতিদিনই সুন্দর লাগে, তাই না? মুক্তি মুখে তাচ্ছিলের হাসি হেসে বলল, তুই তোর ভাইয়াকে কি যে মনে করিস আল্লাহই ভালো জানেন। মুক্তি, সহজ জিনিসটাকে কেন এত কঠিন করছিস? আমার কাছে কঠিন তাই। আমার ভাইয়া তোর কাছে কঠিন? উনি মানুষটাই তো কঠিন, তো আমার কাছে কঠিন হবে না কেন? আমার ভাইয়া কঠিন না, তুই কঠিন। কঠিন মানুষের সাথে কঠিনই হতে হয়, না হলে আবার খুব সহজ পেয়ে চিপে চিপে মারবে। তুই একটু সহজ হয়ে দেখ, দেখবি ভাইয়াও সহজ হয়ে গেছে। সহজ হওয়ার ইচ্ছে নেই আমার। প্রিয়া ভুরু কুচকে দাঁতে দাঁত চেপে মুক্তির দিকে তাকালো। তারপর আবার চোখ সরিয়ে ফেললো। গাড়ি কলেজের সামনে থামতে মুক্তি আর প্রিয়া গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। সন্ধ্যার দিকে প্রেম অনেক অনেক শপিং করে সেগুলো নিয়ে রুনা বেগমের ঘরে গেল। প্রেম প্রিয়াকে ও তার মায়ের ঘরে ডেকে নিল। প্রেম তার মা বোনের জন্য অনেক শপিং করেছে। সব একে একে তাদের খুলে দেখালো। প্রিয়া তো অনেক খুশি এত ড্রেস আর কসমেটিক্স পেয়ে। প্রেম, এত কিছু কেন আনতে গেলি বাবা? উফ মা, তুমি কেন ভাইয়াকে বারণ করছো? ভাইয়া, তুমি কয়েকদিন পর পর আমার জন্য শপিং করে আনবে। তোমার চয়েস না খুব সুন্দর। প্রেম আর রুনা বেগম হাসলো। রুনা বেগম শপিং গুলোর দিকে তাকিয়ে প্রেমকে জিজ্ঞেস করলো, প্রেম, মুক্তির জন্য কি এনেছিস বাবা? মুক্তির জন্য কিছু আনিনি মা। রুনা বেগমের মুখটা চুপসে গেল। তুই মুক্তির জন্য কিছুই আনিসনি? না না, এটা একদমই ঠিক করিসনি বাবা। তোর মুক্তির জন্য কিছু আনা উচিত ছিল। এই বাড়িতে আমাদের সাথে মুক্তিও থাকে, তুই আমাদের জন্য আনলি আর মুক্তির জন্য কিছুই আনলি না। মেয়েটা যদি জানতে পারে তাহলে আমি ওকে কিভাবে মুখ দেখাবো বলতো? মা, তুমি এত কেন চিন্তা করছো? পরে মুক্তিকে কিছু এনে দিব। প্রিয়া মুস্কি হাসছে। প্রিয়া মনে মনে বলছে, ভাইয়া মুক্তির জন্য কিছু আনবে না, সেটা আবার হয় নাকি? হ্যাঁ না না, পরে এনে দিলে হবে না। প্রিয়া, তোর এখানে অনেক ড্রেস আছে, তুই তোর ওখান থেকে মুক্তিকে 2টো ড্রেস দিয়ে দে। মা, আমি প্রিয়ার জন্য এগুলো এনেছি। প্রিয়া এখান থেকে কেন দিবে? প্রেম প্রিয়াকে ইশারা করলো। হ্যাঁ মা, ভাইয়া কত পছন্দ করে আমার জন্য ড্রেসগুলো নিয়ে এসেছে। আমি এখান থেকে মুক্তিকে দিতে পারবো না, ভাইয়া পরে মুক্তিকে কিছু কিনে দিবে। তোরা 2 ভাই বোন কি বলছিস এগুলো? মুক্তি কোনো কিছুর আশায় আমাদের বাড়িতে থাকে না, এটা শুধুমাত্র একটু সৌজন্যতা। আর প্রিয়া, তুই এরকম বলছিস? মুক্তি তো তোকে ছাড়া কোনো কিছু কেনে না। ও যেই জিনিসটা কেনে তোর জন্য সেই একই রকম জিনিসটাই কেনে। তবু মা, আমি এখান থেকে কিচ্ছু দিতে পারবো না। রুনা বেগমের এবার খুব রাগ হলো। উনি কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মুক্তি বুয়াকে নিয়ে ঘরে ঢুকলো। মুক্তি তার হাতে চায়ের ট্রেটা টেবিলে রাখলো। বুয়া তার হাতে রাখা নাস্তার প্লেট রেখে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। এগুলো এখানে কেন আনলি? ফুপিমণি, চা নাস্তার সময় হয়ে গেছে, তোমরা তো এখানে কথা বলছো, তাই এখানেই নিয়ে এলাম। রুনা বেগম মুক্তিকে নিজের কাছে ডেকে নিলেন। মুক্তি রুনা বেগমের কাছে গিয়ে বসলো। রুনা বেগম মুক্তির হাত ধরে বললেন, ওই বাড়িতে তো কোনো কাজই করিসনি, এই বাড়িতে এসে কাজ করা শুরু করে দিয়েছিস কেন? আমি কি তোকে কাজ করতে বলি নাকি এই বাড়িতে কোনো কাজের লোক নেই? ফুপিমণি, কাজ করলেই কাজের লোক হতে হবে কেন? আর আমি যদি ওই বাড়িতে কাজ না করতাম তাহলে আমি এত কিছু শিখলাম কিভাবে? বড় মা আর ছোট মা আমাকে আর মৌ আপুকে হাতে হাতে সব কাজ শিখিয়েছে। তারপর আমরা 2 বোন যখন সব কাজ পারি তখন আর আমাদের কাজ করতে দেয় না, বলে এখন তোরা সব কাজ পারিস, এখন আর তোদের কাজ করতে হবে না। সবাই একসাথে হাসলো। হ্যাঁ, মেয়েদের সব ধরনের কাজ শিখে রাখতে হয়। প্রিয়া মুক্তির হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মুক্তি দেখ, ভাইয়া আমাদের জন্য কত কত শপিং করে নিয়ে এসেছে। প্রিয়া মুক্তিকে একটা একটা করে সব দেখাচ্ছে। মুক্তিও হাসি মুখে সবকিছু দেখছে। রুনা বেগম মুক্তির মুখের দিকে তাকিয়ে আছে। উনি মনে মনে মুক্তির কাছে খুব লজ্জা পাচ্ছেন।
বেশ কিছুক্ষণ পর প্রিয়াকে তার ঘরে ডাকলো। প্রিয়া প্রেমের ঘরে গিয়ে দেখে প্রেম ল্যাপটপে কাজ করছে। ভাইয়া। প্রিয়া এখানে আয়। প্রিয়া প্রেমের কাছে গিয়ে বসলো। তোর সব শপিং পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তোর আরো কোনো কিছুর দরকার হলে আমাকে বলবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ডেকেছো। এখন তোমার অভিমানের জন্য কি এনেছো? দাও আমি গিয়ে ওনাকে দাসি। প্রেম হাসলো, প্রিয়াও হাসলো। প্রেম ল্যাপটপ রেখে বিছানা থেকে উঠে তার কাঠের আলমারি থেকে একটা ব্যাগ খুলে প্রিয়ার হাতে দিল। প্রিয়া ব্যাগ খুলে দেখে খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি। ওয়াও ভাইয়া, এত সুন্দর শাড়ি! এটা পরলে তো মুক্তিকে খুব সুন্দর লাগবে। সত্যি ভাইয়া, তোমার পছন্দ অনেক সুন্দর। প্রেম হাসলো। কিন্তু ভাইয়া, মুক্তির জন্য শুধুমাত্র একটা শাড়ি আনলে? আরো কিছু আনতে পারতে। এনেছি। এনেছো? কি এনেছো দেখি? না, দেখানো যাবে না। তুই আপাতত এই শাড়িটা মুক্তিকে দিয়ে বলবি এই শাড়িটা পরে রাত 12টার সময় ছাদে যেতে। আমি ওর জন্য অপেক্ষা করব। প্রিয়া মুস্কি হাসলো। প্রেম হেসে বলল, হাসছিস কেন বেয়াদব মেয়ে? যা শাড়িটা গিয়ে দিয়ে আয়। প্রিয়া চলে যাচ্ছিল, তখন প্রেম কিছু একটা ভেবে আবার প্রিয়াকে ডেকে দাঁড় করালো। প্রিয়া শোন। কি ভাইয়া? না থাক, তুই যা। ও কি বলেছে আমাকে জানাস। প্রিয়া চলে গেল। মুক্তি পড়তে বসে, কিন্তু তার পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্রর কথা মনে হচ্ছে। মুক্তি ফোন হাতে নিয়ে আদ্রকে ফোন করলো। মুক্তি জানে আদ্র ফোন রিসিভ করবে না, তবুও ফোন করলো। আদ্র ফোন রিসিভ করলো না। ঠিক তখনই প্রিয়া মুক্তির ঘরে ঢুকলো। কি করছো অভিমানী? অভিমানী? হ্যাঁ, তুই তো ভাইয়ার অভিমানী। সাথে সাথে মুক্তির মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো। তোর মুখে কি তোর ভাইয়াকে ছাড়া আর কোনো কথা নেই? না, আমার একটা মাত্র ভাই, তাকে ছাড়া আমি আর কাকে নিয়ে কথা বলবো বলতো? সারাদিন বলতে থাক, কিন্তু আমার সামনে বলিস না। তোর সামনেই তো বেশি বেশি করে বলবো। কেন এসেছিস সেটা বল। প্রিয়া ব্যাগ থেকে শাড়িটা খুলে মুক্তিকে দেখালো। দেখ তো শাড়িটা কেমন। ওয়াও, খুব সুন্দর তো শাড়িটা। এটা তো আমাকে আগে দেখাসনি। কিভাবে দেখাবো? আমি নিজেই তো এখন দেখলাম। ভাইয়া আমাকে তার ঘরে ডেকে নিয়ে বললো, দেখ তো প্রিয়া, আমার অভিমানীর জন্য এই শাড়িটা আমি পছন্দ করে এনেছি। আমার অভিমানীকে এই শাড়িটা পরলে কেমন লাগবে? কি? প্রিয়া মুক্তির হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এই শাড়িটা তোর। ভাইয়া তোর জন্য নিজে পছন্দ করে নিয়ে এসেছে, আর বলেছে আজ রাত 12টার সময় এই শাড়ি পরে ছাদে যেতে। ভাইয়া তোর জন্য অপেক্ষা করবে। মুক্তি মুখে তার ছেলের হাসি হেসে বলল, হ্যাঁ, তোর ভাইয়া বলেছে বলে আমি শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে ছাদে চলে যাব। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। তোর কি কাজ আছে না আছে আমি জানি না। ভাইয়া আমাকে যা বলতে বলেছে আমি তাই বল। প্রিয়া, তুই এখান থেকে এখন যা তো, আমাকে পড়তে দে। এখানে আমি পড়তে এসেছি, তোর ভাইয়ার সাথে প্রেম করতে আসিনি। ও তাই? 5 বছর আগে তো আমার ভাইয়ার সাথে প্রেম করার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলি। মুক্তি কোনো কথা বলল না। ঠিক আছে, আমি এখন যাই। যখন কোলে করে এসে নিয়ে যাবে তখন বুঝবি। মুক্তি চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকালো। এই প্রিয়া, এই শাড়িটা নিয়ে যা। আমি এই শাড়িটা নিয়ে কি করব? পুড়িয়ে ফেল। তোর ভাই ডক্টর আকাশের দেয়া শাড়িটা পুড়িয়ে ফেলেছে, এখন তুই গিয়ে এটা পুড়িয়ে ফেল। প্রিয়া আর কিছু বলল না, সে চলে গেল। প্রেম ল্যাপটপে কাজ করছিল। প্রিয়া প্রেমের ঘরে ঢুকে বিছানার উপর শাড়ির ব্যাগটা ছুঁড়ে ফেললো। প্রেম ব্যাগটার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে মুক্তি শাড়িটা রাখেনি। সে চোয়াল শক্ত করে প্রিয়াকে বলল, কি বলছেন মহারানী? বলেছে ওর তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে শাড়ি পরে তোমার সাথে দেখা করতে যাবে। তো আমার সাথে দেখা করা ছাড়া ওনার আর কি কাজ আছে? পড়াশোনা আছে। ওনাকে এখানে পড়তে এসেছে, তোমার সাথে প্রেম করতে আসেনি। তো এই কথা ওনার 5 বছর আগে মনে ছিল না? তুই শাড়িটা কেন নিয়ে এলি? আমাকে বলেছে শাড়িটা নিয়ে যেতে, শাড়িটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে। প্রেম ভুরু কুঁচকাল। মানে তুমি নাকি ডক্টর আকাশের শাড়ি পুড়িয়ে ফেলেছো, তাই মুক্তি আমাকে বলেছে এই শাড়িটা নিয়ে পুড়িয়ে ফেলতে। প্রেমের রাগে শরীর জ্বলে উঠল। মুক্তি আমার সাথে আকাশের শাড়ির তুলনা করেছে, তো আমি কি করতাম? আকাশের দেয়া শাড়ি পরে ওকে ঘুরে বেড়াতে দেখতাম। আকাশের দেয়া শাড়িটা ওর কাছে এত ভালো লেগেছে যে আমি শাড়িটা পুড়িয়ে ফেলেছি বলে মহারানী খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, সেটাই মনে হয়েছে। ঠিক আছে, এখন তুই যা, যা করার আমি করব। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। রাত 11:30 বাজে। 10টা বাজে রুনা বেগম ঘরে চলে গেছেন। এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছেন।
প্রেম এতক্ষণ এই অপেক্ষায় ছিল। সে জানে মুক্তিকে শাড়ি পরাতে হলে তার কি করতে হবে। 10টা থেকে 11:30 পর্যন্ত প্রেম মুক্তির ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু মুক্তি কল রিসিভ করেনি। মাঝে মাঝে ফোন বিজি দেখাচ্ছিল। প্রেম বুঝতে পারে মুক্তি প্রেমের ফোন রিসিভ না করে আকাশ অথবা আদ্রুর সাথে কথা বলছে। প্রেম তার হাতের ফোন বিছানায় রেখে শাড়ির ব্যাগটা নিয়ে মুক্তির রুমের সামনে চলে গেল। মুক্তির রুমের দরজা লক করা ছিল। মুক্তি ফোনে আদ্রর বন্ধুর সাথে কথা বলছিল। তার কথা বলার মাঝখানে প্রেম আর আকাশের ফোন আসে, কিন্তু মুক্তি কারোরই ফোন রিসিভ করেনি। আদ্র তার বন্ধুর কথা মুক্তিকে বলেছিল। চুয়েটে আদ্রর সবচেয়ে ভালো বন্ধু সে। মুক্তি আদ্রর ফেসবুক থেকে সেই বন্ধুকে খুঁজে বের করে ফোন করেছে। মুক্তি খুব একটা ফেসবুক পছন্দ করে না, আদ্রও তেমন ফেসবুক চালায় না, তবে তাদের দুজনেরই নামমাত্র ফেসবুক আছে। মুক্তি আদ্রর বন্ধুকে ফোন করে আদ্রর কথা জিজ্ঞেস করলো, কিন্তু আদ্রর বন্ধু তার গ্রামের বাড়িতে ছিল। আদ্র যে চট্টগ্রাম চলে গেছে সে জানে না। মুক্তি যে তাকে ফোন করেছে, মুক্তি সেই কথা আদ্রর বন্ধুকে বলল আদ্রর কাছে গোপন রাখতে, কারণ আদ্র জানলে আরো রেগে যাবে। হঠাৎ করে মুক্তির দরজায় খুব বড় করে নক করা হলো। মুক্তি এত জোরে দরজায় নক শুনে ঘাবড়ে গেল। মুক্তি মনে করেছে কারো বিপদ হয়েছে, না হলে তো এত জোরে জোরে দরজায় নক করার কথা না। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। মুক্তি দরজা খুলতে প্রেম মুক্তির ঘরে ঢুকে দরজা লক করে দিল। প্রেমকে হঠাৎ করে দেখে মুক্তির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে ভাবতেও পারেনি দরজার ওপাশে প্রেম থাকতে পারে। মুক্তি আমতা আমতা করে বলল, আপনি? প্রেম মুক্তির বিছানায় বসে পড়ল। কাকে ভেবেছিলে? আপনি এভাবে দরজায় নক করছিলেন কেন? রাগগুলো দরজার উপরে ঝাড়ছিলাম। মুক্তি ভুরু কুচকিয়ে বলল, আপনি আমার ঘরে কেন এলেন? আপনি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান। প্রেম মুক্তির কথা কর্ণপাত না করে বলল, তুমি ফোনে এতক্ষণ কার সাথে কথা বলছিলে? দেখি তোমার ফোনটা। এই কথা বলে প্রেম বিছানায় পড়ে থাকা মুক্তির ফোন নিতে হাত বাড়াতে সঙ্গে সঙ্গে মুক্তি তার ফোন হাতে নিয়ে নিল। প্রেম দাঁতে দাঁত চেপে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার এই ফোনটা আমি একদিন ভেঙে ফেলবো, তুমি দেখে নিও। মুক্তি ভুরু কুচকালো। যাই হোক, আমি এখন রোমান্টিক মুডে আছি। আমি তোমার উপর এখন রাগ দেখাতে চাই না। অবশ্য এতক্ষণ ধরে তোমার উপর আমি রেগেছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার সব রাগ চলে গেছে। এখন তাড়াতাড়ি করে শাড়িটা পরে নাও। মুক্তি বিরক্তি মুখে বলল, এখন কি শাড়ি পরার সময়? আমি শাড়ি টাড়ি পরতে পারবো না। আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। তুমি এক্ষুনি শাড়ি পরবে। এখন আমি শাড়ি পরতে পারবো না। আর এখন কেন? আমি আপনার দেওয়া শাড়ি কখনোই পরবো না। আমার দেয়া শাড়ি পরবে না? কার দেয়া শাড়ি পরবে? প্রেম মুক্তির কাছে তার মুখটা এগিয়ে নিয়ে ভঙ্গিমা করে বলল, আকাশের দেয়া শাড়ি পরবে? হ্যাঁ, ওনার দেয়া শাড়িই পরবো। উনি অ্যাটলিস্ট আপনার মতো জোর করেনি আমাকে শাড়ি পরতে। প্রেম হেসে বলল, ও তোমাকে জোর করবে কিভাবে? ও তো সেই অধিকার নেই, কিন্তু আমার তোমাকে জোর করার পুরোপুরি অধিকার আছে। মুক্তি ভুরু কুচকে বলল, তো সেই অধিকার আপনাকে কে দিয়েছে? প্রেম মুক্তির বিছানায় বসতে বসতে বলল, আমাকে অধিকার কেউ দিতে হয় না, আমি আমার অধিকার নিজেই বুঝে নিই। হ্যাঁ ঠিক, এই জায়গায় আপনার আর ডক্টর আকাশের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আরো অনেক জায়গায় পার্থক্য আছে, কিন্তু সেটা এখন আমি আপনাকে বলবো না। আমার শোনারও দরকার নেই। আমি আমার মতোই বেস্ট, আর আমি যেরকম তুমি আমাকে সেই রকম অবস্থাতেই ভালোবাসবে। প্রেমের চাহনি নিমেষেই বদলে গেল। প্রেমের চাহনি দেখে মুক্তির অস্বস্তি হচ্ছে। মুক্তি, তুমি শাড়িটা পরে নাও। শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। আমি তোমার সেই সৌন্দর্য মন ভরে দেখতে চাই। আকাশে চাঁদ উঠেছে, আমি চাঁদের সাথে তোমাকে বেরিয়ে দেখতে চাই। কাকে বেশি সুন্দর লাগে, আমার অভিমানীকে নাকি আকাশের চাঁদকে? আপনি আপনার শাড়িটা নিয়ে এখান থেকে যান। আপনার এই ফালতু মার্কার রোমান্টিক কথায় আমি ভুলবো না। হ্যাঁ, রোমান্টিক কথায় ভুলার মতো মেয়ে তুমি না, সেটা আমি তো জানি। আসলে তুমি ওই অবাধ্য ঘিয়ের মতো আর কি। সোজা আঙ্গুলে উঠতে কষ্ট হয়, আঙ্গুলটা বাঁকা দিয়ে আবার খুব সুন্দর করে উঠতে পারে। আমাকে এখন সেই ব্যবস্থাই করতে হবে। প্রেম ব্যাগ থেকে শাড়িটা বের করে শাড়ির ভাঁজ খুলে নিয়ে মুক্তির দিকে এগিয়ে গিয়ে বলল, এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। মুক্তি প্রেমের থেকে পিছিয়ে গেল। সে মনে মনে ভাবছে, যে ছেলে এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকতে পারে, সেই ছেলের কাছে আমাকে শাড়ি পরিয়ে দেয়া কোনো ব্যাপারই না। মুক্তির সাথে সাথে প্রেমের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি শাড়ি পরে আসছি। প্রেমের মুখে হাসি ফুটে উঠল। ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসবে। আর কোনো রকম চালাকি চেষ্টা করবে না। আমি চাই তুমি আমার কাছে বোকা হয়ে থাকো।
এই কথা বলে প্রেম চলে গেল। প্রেম চলে যাওয়ার পর মুক্তি প্রেমকে নকল করে ভঙ্গিমা করে বলল, আমি চাই তুমি আমার কাছে বোকা হয়ে থাকো। ওনার কাছে আমার বোকা হয়ে থাকতে হবে? এটা 5 বছর আগে হলেও মেনে নেওয়া যেত, কিন্তু এখন ওনার জন্য বোকা হওয়া আমার পক্ষে সম্ভব না। মুক্তি ইচ্ছে না থাকা সত্ত্বেও শাড়িটা পরে নিল। মুক্তি খুব সুন্দর করে শাড়ি পরতে পারে। মুক্তি এমন করে শাড়িটা পরে নিল যাতে শরীরের কোনো অংশই দেখা না যায়। মুক্তি শাড়িটা পরে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে মুক্তি প্রেমকে দেখে চোখ কপালে তুলে তাকিয়ে আছে। প্রেম মুক্তির শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, কিন্তু এই পাঞ্জাবিটা একটু আগেও প্রেমের গায়ে ছিল না। তবে প্রেমকে দেখতে খুব সুন্দর লাগছে। মুক্তি মুচকি হেসে চোখ নামিয়ে নিল। প্রেম ছাদের দরজা বন্ধ করে মুক্তির দিকে এগিয়ে এলো। প্রেম কোনো কথা না বলে মুক্তির চারদিকে ঘুরে ঘুরে মুক্তিকে দেখলো। মুক্তি ঠায় দাঁড়িয়ে আছে। মুক্তির চুলে আগে থেকেই খোপা করা ছিল। প্রেম মুক্তির পেছনে গিয়ে মুক্তির খোপা খুলে দিল। খোপা খুলে যেতে মুক্তির অবাধ্য চুলগুলো বাতাসে উঠছে। মুক্তি কিছুটা বিরক্ত হলো। মুক্তি প্রেমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রেম মুক্তিকে কোলে তুলে নিল। হঠাৎ করে প্রেম মুক্তিকে কোলে তুলে নেওয়ায় মুক্তি ভয় পেয়ে প্রেমের গলা জড়িয়ে ধরলো। প্রেম হাসলো। মুক্তির সারা শরীর যেন নিস্তেজ হয়ে গেছে। শরীর কাঁপছে। সে কথা বলার শক্তিও পাচ্ছে না। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। কি করছেন? আমাকে নামিয়ে দিন। মুক্তি খুব আস্তে আস্তে বলল। প্রেম শুনতে পেল নাকি সেটাও সন্দেহ আছে। প্রেম মুক্তিকে নিয়ে দোলনার উপর বসিয়ে দিল। মুক্তির শরীর কাঁপছে। প্রেম মুক্তিকে দোলনায় বসিয়ে দিয়ে মুক্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রেম মুক্তির এক পা তুলে নিজের হাঁটুর উপর রাখলো। মুক্তি শুধু প্রেমের দিকে তাকিয়ে আছে। তার মুখের কথা যেন প্রেম কাবু করে ফেলেছে। প্রেম মুক্তির পায়ের পাতা থেকে শাড়ি সরিয়ে দিল। তারপর পাশের টেবিল থেকে একজোড়া নূপুর হাতে নিয়ে একটা নূপুর মুক্তির পায়ে পরিয়ে দিল। নূপুরগুলো খুব সুন্দর লাগছে মুক্তির ফর্সা পায়ে। প্রেম মুচকি হাসলো। সে আলতো করে মুক্তির পায়ে হাত বুলালো। মুক্তি সঙ্গে সঙ্গে প্রেমের হাঁটু থেকে তার পা সরিয়ে নিল। প্রেম মুক্তির অন্য পাটা তার হাঁটুতে রেখে ওই পায়েও নূপুর পরিয়ে দিল। তারপর মুক্তির পাশে গিয়ে দুলনায় বসে পড়ল। মুক্তির কানের কাছে গিয়ে বলল, এই নূপুরগুলো তুমি কখনো পা থেকে খুলবে না। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির গলায় পড়তেই মুক্তির সারা শরীর শিউরে উঠল। প্রেম মুক্তির হাতটা নিয়ে তার কোলে রেখে টেবিলের ওপর থেকে নীল রঙের 1 ডজন চুড়ি মুক্তির হাতে পরিয়ে দিল। তারপর মুক্তির হাতে একটা কিচ করলো। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে নিল। মুক্তি প্রেমের থেকে তার হাত সরিয়ে নিল। প্রেম মুচকি হাসলো। প্রেম আরেক ডজন নীল রঙের চুড়ি হাতে নিয়ে মুক্তির আরেক হাতে পরিয়ে দিল। তারপর নিজের দিকে মুক্তিকে ঘুরিয়ে মুক্তির শাড়ির আঁচল তার মাথায় টেনে ঘোমটা দিয়ে দিল। শাড়ির আঁচলে ঘোমটা দিয়ে মুক্তিকে বউ বউ লাগছে। প্রেম এক দৃষ্টিতে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তির দৃষ্টি নিচে। সে বারবার ঢোক গিলছে। বেশ কিছুক্ষণ যাবৎ প্রেম মুক্তিকে এভাবে দেখছে। তুমি আমার অভিমানী বউ। এবার প্রেম মুক্তির দিকে এগিয়ে যেতেই মুক্তি দোলনা থেকে উঠে প্রেমের কাছ থেকে সরে গেল। প্রেম মুচকি হেসে বলল, কি হয়েছে? মুক্তি কোনো কথা বলল না। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আর তোমাকে টাচ করব না। তুমি আমার পাশে এসে বসো। মুক্তি দাঁড়িয়েই আছে। আমি কাউকে কোনো কথা দিলে তা রাখি। মুক্তি এবার দোলনায় প্রেমের পাশে গিয়ে বসলো। প্রেম হাসলো। মুক্তি, শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। তুমি এই রূপে কারো সামনে যাবে না। তোমার এই রূপ শুধু আমার জন্য। আপনি শুধু শুধু আমার পেছনে আপনার সময় নষ্ট করছেন। আর আমি যদি বলি আমার উপর তুমি অভিমান করে শুধু শুধু এই সুন্দর সময়গুলো নষ্ট করছো, তুমি যখন বুড়ি হয়ে যাবে তখন তুমি এই সময়গুলোর জন্য আফসোস করবে। তখন তুমি তোমার নাতি নাতনিদের কাছে গল্প করে বলবে, তোমার নানা ভাই কতদিন আমার পেছনে ঘুরছে, আমি পাত্তা দেইনি। এখন সেই দিনগুলো মনে করে কষ্ট হয়, কেন যে ওই দিনগুলো অভিমান করে নষ্ট করলাম। ওই দিনগুলো তোর নানা ভাইয়ের সাথে রোম্যান্স করেও তো কাটাতে পারতাম। প্রেম ভঙ্গিমা করে কথাগুলো বলল। প্রেমের কথা শুনে মুক্তির পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু সে খুব কষ্টে হাসি চেপে রেখে বলল, কি অ্যাডভান্স চিন্তা আপনার? জীবনে একটু অ্যাডভান্স হতে হয়। প্রেম উৎসুক হয়ে মুক্তিকে বলল, মুক্তি, তোমার বাইক পছন্দ তাই না? আমি কালই তোমার জন্য একটা বাইক কিনবো। আমার জন্য বাইক কিনবেন মানে? আমি বাইক চালাতে পারি না। প্রেম হাসলো। আরে বোকা, তোমাকে বাইক চালাতে হবে না, আমি বাইক চালাবো। তুমি আমার পেছনে বসে থাকবে, আমি তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। প্রেম বাইকের কথা বলতে মুক্তির আদ্রর কথা মনে পড়ে গেল। আদ্র মুক্তিকে নিয়ে সবসময় বাইকে ঘোরাতো। মুক্তির বাইকে ঘুরতে খুব ভালো লাগে। মুক্তি মুখটা মলিন করে প্রেমকে বলল, হ্যাঁ, বাইক আমার খুব পছন্দ, কিন্তু সেটা শুধু আদ্রর বাইক। আমি আদ্রর বাইক ছাড়া আর কারোর বাইকে উঠি না।
মুক্তি, আমি খুব রোমান্টিক মুডে আছি, তুমি প্লিজ আমাকে জেলাস ফিল করিও না। মুক্তি ভুরু কুচকে প্রেমকে বলল, আদ্রকে নিয়ে আপনার কিসের জেলাস? মুক্তি, আমি দেখেছি তুমি সবসময় আমার চেয়ে আদ্রকে বেশি গুরুত্ব দাও। হ্যাঁ, হতে পারে তুমি বন্ধু হিসেবে ওকে গুরুত্ব দাও, কিন্তু সেটা আমার থেকে বেশি কোনো সময় যেন না হয়। আমি খুশি হব আপনি আমার আর আদ্রর মাঝে না ঢুকলে। আর তাছাড়া আমি তো আপনাকে কোনো সময় গুরুত্বই দেইনি, সেটা আদ্রর থেকে বেশি কি করে হবে? প্রেমের এবার খুব রাগ হচ্ছে, তবুও সে শান্ত হয়ে বলল, মুক্তি, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তুমি কখনো আমাকে আকাশ আর আদ্রর সাথে তুলনা করতে পারো না। ডক্টর আকাশ আর আপনি আমার কাছে একই রকম, কিন্তু আদ্র আমার কাছে একেবারে অন্যরকম। মুক্তি, তোমার আশেপাশে কোনো ছেলেকে আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি বন্ধুত্বকে সম্মান করি। আর তাছাড়া আদ্র খুব ভালো একটা ছেলে, আমিও আদ্রকে পছন্দ করি। তুমি আদ্রকে নিয়ে এমন কিছু ভেবো না যাতে আদ্রকে নিয়ে আমার অন্যরকম করে ভাবতে হয়। বন্ধু আছে, তাকে বন্ধুর জায়গায় থাকতে দাও। আমার আর তোমার মাঝে আদ্রকে আনার চেষ্টা করো না। আমি জানি আদ্রকে কোন জায়গায় রাখতে হবে, আর ও ঠিক সেই জায়গাতেই আছে। মুক্তি, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি, আর আমি চাই তুমি শুধু আমাকেই ভালোবাসো। আর তুমি যদি সেটাও না করো তাহলে কিন্তু আমি ডিরেক্টলি বিয়ের ব্যাপারে ভাববো। বিয়ের পর তুমি এমনিতেই আমাকে ভালোবাসবে। যতটা সহজ করে কথাটা বলেন, কাজটা কিন্তু তার ঠিক উল্টোটাই হবে। তুমি কি দেখতে চাও? মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল। এখানে অহংকার তুমি কোথায় খুঁজে পেলে? আপনি আমার ফুপুমণির ছেলে, আর বাবা চাচা আপনার মামা। আমাদের বাড়ির সবার কাছে নিঃসন্দেহে আপনার গুরুত্ব অনেক। আপনি ভাবছেন সেই সম্পর্কটা জোরে আপনার আর আমার বিয়ের কথা বললেই সবাই সেই বিয়েতে রাজি হয়ে যাবে? হ্যাঁ, হয়তো হতে পারে, আবার নাও হতে পারে, বিশেষ করে আমার বাবা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মুক্ত অদ্ভুত সুন্দর করে একটা হাসি দিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। এভাবে হেসো না মুক্তি, তোমার হাসি দেখে আমি ভয় পাবো নাকি মুক্ত হবো সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে ভয় দেখাবো কেন? সেই ক্ষমতা সত্যিই আমার নেই। আমার ব্যাপারে তুমি কতটুকু ক্ষমতা রাখো সেটা একমাত্র আমিই জানি। মুক্তি আর কিছু বলল না।